আজকে থাইরয়েড গ্ল্যান্ডের ক্লিনিক্যাল ফিজিওলজি পার্টটা নিয়ে আলোচনা করব। তো থাইরয়েড গ্ল্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড ক্লিনিক্যাল কন্ডিশন জানার আগে আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার, কারণ টেস্ট মাধ্যমেই হচ্ছে কি আমরা আইডেন্টিফাই করতে পারি যে থাইরয়েড ফাংশনটা অ্যাবনর্মাল নাকি নর্মাল লেভেলে আছে। অ্যাকচুয়ালি অনেক ধরনের থাইরয়েড ফাংশন টেস্টই আছে। এখানে হচ্ছে গিয়ে মেইন যে তিনটা, সেই তিনটার কথাই একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে ফাইন্ডিংস সহ। যে প্রথম যদি বলা হয় একটা টেস্ট করতে হবে থাইরয়েড ফাংশন টেস্ট হিসেবে, যে কোনো একটা টেস্ট করার যদি অপশন থাকে তাহলে আমরা কি করব? তাহলে প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সেরাম লেভেলটা আমরা দেখব, কারণ এটা হচ্ছে স্ক্রিনিং পারপাসে এটা ইউজ করা হয়। তো স্বাভাবিকভাবেই থাইরয়েড যদি থাইরয়েড হরমোনের লেভেল বডিতে কোনো কারণে কমে যায় তাহলে হচ্ছে গিয়ে এইটার লেভেলটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ হচ্ছে গিয়ে আমরা আগেই দেখেছি যে থাইরয়েড হরমোনের যে রেগুলেশনটা সেটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। যদি T3 T4 এর লেভেল কমে যায় তাহলে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচ সিক্রেশন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেড়ে যাবে। আবার যদি কোনো কারণে T3 T4 এর লেভেল বেড়ে যায়, মানে হচ্ছে হাইপার থাইরয়েডিজম হয়, তাহলে হচ্ছে টিএসএইচ এর লেভেলটা কমে যাবে। এবং যদি দেখা যায় এটা নর্মাল আছে তাহলে ফার্দার টেস্ট করা সাধারণত প্রয়োজন পড়ে না। এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে যদি আমরা দেখতে পাই যে টিএসএইচটা অ্যাবনর্মাল, তখন আমরা কি করি? আমরা পরবর্তীতে যেটা করি সেটা হচ্ছে গিয়ে ফ্রি T4 করি। এখন ফ্রি T4 জিনিসটা কি? T4 মানে থাইরক্সিন, আমরা আগেই বলেছি, যেটা হচ্ছে গিয়ে থাইরয়েডের একটা ইনঅ্যাক্টিভ ফর্ম বলা যেতে পারে, কিন্তু বেশিরভাগ থাইরয়েড হরমোন T4 হিসেবেই ব্লাডে রিলিজ হয়। তো এটা অবশ্যই দেখতে হবে। এবং হচ্ছে গিয়ে এই যে T4টা এটা হচ্ছে গিয়ে নর্মালি ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে এবং কিছু হচ্ছে গিয়ে ফ্রি থাকে। তো আমরা ফ্রিটাই দেখব। তো ফ্রিটা মানে হচ্ছে গিয়ে বায়োলজিক্যালি যেই ফর্মটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ, কারণ ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করা অবস্থায় থাকলে তো সে কাজ করতে পারবে না, সেজন্য আমরা ফ্রি T4 এর লেভেলটা দেখব। তো এরপরে আমরা যে লাস্ট যে টেস্ট করা হয়, ঠিক আছে, যদি কোনো কারণে দেখা যায় যে টিএসএইচটা কম কিন্তু আবার FT4টা নর্মাল পাওয়া যাচ্ছে, নর্মালি যদি টিএসএইচ কম পাওয়া যায় তাহলে আমাদের ডায়াগনোসিস কী হবে? যে এটা হচ্ছে গিয়ে হাইপার থাইরয়েডিজম, মানে হচ্ছে গিয়ে T4 এর লেভেলটা বেড়ে গেছে। আমরা যদি টিএসএইচ কম পাই তাহলে সাধারণত T4টা বেশি পাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে টিএসএইচ কম পেয়েছি, আবার FT4ও হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে নর্মাল আছে, সেটা বেড়ে যায় না। সেই ক্ষেত্রে আমরা কনফার্ম হওয়ার জন্য T3 করি, কারণ T3টা হচ্ছে গিয়ে মোস্ট অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন। তো সেই মানে T3-র যে ফ্রি ফর্মটা সেটা হচ্ছে গিয়ে আমরা দেখি, অর্থাৎ যেটা ফ্রি হিসেবে আছে প্লাস অপরের সাথে বাউন্ড করা অবস্থায় নাই। কিন্তু FT3টা অ্যাকচুয়ালি বেশি তোমার এলিভেট হয়ে হচ্ছে থাইরয়েড টক্সিকোসিসে, যেটা আমরা পরবর্তীতে পড়ব। তো এই থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম হোক আর হাইপারথাইরয়েডিজম হোক, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে থাইরয়েড হরমোনের নিজের সমস্যার কারণে যদি থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যায়, সেটাকে বলা হয় প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। যেমন হচ্ছে গিয়ে হাসিমুটোস থাইরয়েডাইটিস হতে পারে, ঠিক আছে, থাইরয়েড ইনসাফিসিয়েন্সি। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই FT4 FT3 দুটোর লেভেলই কম থাকবে, যার কারণে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ সিক্রেশন বেশি পাওয়া যাবে এবং সেরাম টিএসএইচ লেভেলটা বেশি থাকবে। কিন্তু যদি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয়, সেকেন্ডারি মানে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সমস্যা নেই, সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ডে কোনো কারণে হচ্ছে গিয়ে, বা অনেক সময় হাইপোথ্যালামাসেও থাকতে পারে। তো সাধারণত হাইপোথ্যালামাসে থাকলে পিটুইটারিতেও থাকে। তো সেকেন্ডারি মানে হচ্ছে থাইরয়েডের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে অন্য জায়গায়, অন্য জায়গায় সমস্যার কারণে এখানে থাইরয়েড হরমোন সিক্রেশনটা কম হচ্ছে, এটাকে আমরা বলবো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো? যেহেতু এখানে অন্য জায়গায় সমস্যার কারণে, মানে মেইনলি পিটুইটারি ইনসাফিসিয়েন্সির কারণে এখানে যেহেতু পিটুইটারি থেকে টিএসএইচ আসতে পারতেছে না, এই জন্য গ্ল্যান্ড থেকে ঠিকমতো থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা টিএসএইচের লেভেলটাও কম পাবো, FT4 FT3 লেভেল তো আমরা কম পাবোই। এখন আসি, আমরা যদি হাইপার থাইরয়েডিজম হয়, হাইপার থাইরয়েডিজম হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস ডিজিজ হইতে পারে, ঠিক আছে, অন্য কারণেও হইতে পারে, এটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ। তো সেক্ষেত্রে কী হয়, যেহেতু এটা হাইপার থাইরয়েডিজম, স্বাভাবিকভাবে এখানে FT4 FT3 দুটোর লেভেলই বেশি থাকবে,
যার কারণে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচ সিক্রেশনটা পিটুইটারি থেকে কমে যাবে। আর যদি এটার সাথে টক্সিক ফিচার থাকে, থাইরোটক্সিকোসিস হয়। থাইরোটক্সিকোসিস ইজ অলসো এ ফর্ম অফ হাইপারথাইরয়েডিজম। সব থাইরোটক্সিকোসিসই হাইপারথাইরয়েডিজম, কিন্তু সব হাইপারথাইরয়েডিজম থাইরোটক্সিকোসিস না, যেটা আমরা পরে পড়ব। এই ক্ষেত্রে কি হয়, এখানে হচ্ছে গিয়ে FT3টা বেশি থাকে, কিন্তু T4টা আবার নর্মাল থাকে। এবং T3 যেহেতু বেশি থাকে, স্বাভাবিকভাবেই এখানে টিএসএইচ লেভেলটা কমে যায়। তো টিএসএইচ কমই থাকবে, FT4 এর বেশি থাকার কথা ছিল, কিন্তু সেটা বেশি থাকে না। সেটাকে ডায়াগনোসিস করার জন্যই আমরা হচ্ছে গিয়ে কনফার্ম করার জন্য FT3টা করি, এটা হচ্ছে বেশি থাকবে। এছাড়াও আরও অনেক টেস্ট আছে, যেমন হচ্ছে গিয়ে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড, এরকম আরও অনেক টেস্ট করা যেতে পারে। এখন আমরা চলে আসি যে ক্লিনিক্যাল কন্ডিশনগুলোর কথা আমরা আগে বলছিলাম। হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েড হরমোন সিক্রেশনটা কোনো কারণে কমে গেছে, যেটা আমি আগেই বললাম, যেটা প্রাইমারি সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই সমস্যা, সেক্ষেত্রে T4 লেভেল কম থাকবে, কিন্তু নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচ লেভেলটা পিটুইটারি থেকে বেশি বেশি সিক্রেশন হবে, কারণ পিটুইটারির মধ্যে কোনো সমস্যা নাই। সেকেন্ডারি মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু পিটুইটারি বা হাইপোথ্যালামিক কোনো ডিসঅর্ডারের কারণে থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো T3 T4 সিক্রেশন করতে পারছে না। কারণ আমরা আগেই দেখেছি যে পিটুইটারি থেকে টিএসএইচ না আসলে বা হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ না আসলে থাইরয়েড সিনথেসিস ঠিকমতো হয় না। সেক্ষেত্রে আমরা T4 এটা কম পাবো, টিএসএইচও কম পাবো। এখন এই যে হাইপোথাইরয়েডিজম, এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেটাকে আমরা বলি ক্রেটিনিজম। তো ক্রেটিনিজমের ডেফিনেশনটা এখানে বলা হয়েছে, ইটস এ ফর্ম অফ এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম ডিউরিং ফিটাল লাইফ, মানে মায়ের গর্ভাবস্থায় অথবা ইনফ্যান্সি, জন্ম থেকে 1 বছর মধ্যে, বা হচ্ছে গিয়ে চাইল্ডহুড মানে হচ্ছে বাচ্চা অবস্থায় এটা যদি থাকে, এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে যে ক্লিনিক্যাল কন্ডিশনটা হয় সেটার নামই হচ্ছে ক্রেটিনিজম। এখানে হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ফিচার কী কী পাবো, থাইরয়েড হরমোনের যে ফাংশনসগুলো ছিল সেগুলো এখানে কমে যাবে, খুব স্বাভাবিক। আমরা আগেই দেখেছি থাইরয়েড হরমোন বডি গ্রোথ, স্পেশালি স্কেলেটাল গ্রোথের জন্য খুব বেশি প্রয়োজন। তো এখানে স্কেলেটাল গ্রোথটা নর্মালের চাইতে অনেক কম হবে। তো যেহেতু স্কেলেটাল গ্রোথটা কম হবে, কিন্তু সফট টিস্যুর গ্রোথটা ইন কম্পারিজন মোটামুটি স্বাভাবিক থাকবে, সেজন্য দেখা যাবে যে এই ধরনের কিছু ফিচার দেখা যাবে, যেমন হচ্ছে এনলার্জ প্রোট্রুডেড টাং। অ্যাকচুয়ালি টাং ঠিকই থাকে, ঠিকই আছে, কিন্তু সেই টাংটা যেখানে থাকবে চোয়ালের মধ্যে, চোয়াল যেহেতু একটা বোনস দিয়ে তৈরি, স্কেলেটাল গ্রোথটা কম হওয়ার কারণে টাংটা বাইরে বের হয়ে আসবে। তো এটাকে বলা হয় এনলার্জ প্রোট্রুডেড টাং। তারপরে অ্যাবডোমেনের ক্ষেত্রে একই কথা, যে অ্যাবডোমেনের যে তোমার যে স্ট্রাকচারটা, স্কেলেটাল স্ট্রাকচারটা কম ডেভেলপমেন্ট হবে, এই জন্য অ্যাবডোমেনের সফট টিস্যুগুলো বাইরের দিকে বের হয়ে আসবে। এটাকে বলা হয় পট বেলিড অ্যাবডোমেন। এবং টাংটা বাইরে বের হয়ে থাকার কারণে একটা লুক হয়, এটাকে ক্রেটিন লুকও বলা হয় বা ইডিওটিক লুকও বলে। এবং আমরা দেখেছিলাম থাইরয়েড হরমোনটা হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজন। তাই এই ধরনের বাচ্চাদের, কারণ জন্ম থেকে 3 বছরের মধ্যেই অ্যাকচুয়ালি মানুষের ব্রেইনের প্রায় 100% ডেভেলপমেন্ট হয়ে যায়। তো যেহেতু এই সময়ে থাইরয়েড হরমোনের যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে দেখা যাবে তার মেন্টাল রিটার্ডেশন হবে, ডেভেলপমেন্টটা ঠিকমতো হবে না। ক্রেটিনিজম কী কী কারণে হতে পারে, একটা হচ্ছে যদি মায়ের আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হচ্ছে গিয়ে হতে পারে, কারণ বাচ্চার ফিটাস অবস্থায় শুরুর দিকেই তার থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভেটেড হতে পারে না, ততক্ষণ পর্যন্ত মায়ের থাইরয়েড হরমোন দিয়েই বাচ্চার কাজ চালাইতে হয়। তাই মায়ের যদি থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, মানে থাইরয়েড হরমোন যেহেতু আয়োডিনের মাধ্যমে তৈরি হয়, তাই আয়োডিন ডেফিসিয়েন্সি থাকলে মায়ের থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকবে এবং বাচ্চারও ক্রেটিনিজম হতে পারে। এছাড়া ফিটাল থাইরয়েড ডিসজেনেসিস মানে ফিটাসের থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকমতো ডেভেলপ করে নেই। তো ফিটাল থাইরয়েড ডিসজেনেসিস যদি হয়, মায়ের থাইরয়েড হরমোন যদি নর্মাল থাকে, তাহলে মায়ের পেটে থাকা অবস্থায় কিছু হবে না, কিন্তু যখন মায়ের পেট থেকে বের হয়ে যাবে ফিটাস, তখন তো আর মায়ের থাইরয়েড হরমোন তাকে সাপ্লাই দিতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে তা ক্রেটিনিজম ডেভেলপ করবে। ইনবোর্ন এরর্স অফ থাইরয়েড হরমোন সিনথেসিস, থাইরয়েড গ্ল্যান্ড আছে, কিন্তু থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের যে স্টেপসগুলো আমরা দেখেছি 5টা স্টেপস, সেগুলো যে কোনো একটার মধ্যে যদি এরর থাকে, তাহলে হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন ঠিকমতো তৈরি হতে পারবে না। এছাড়া যদি মায়ের শরীরে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি থাকে, সেগুলো কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে, এবং প্লাসেন্টা ক্রস করে এটা যদি ফিটাসে চলে যায়, তখন দেখা যায় যে ফিটাসের থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে এই অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিগুলো কাজ করে ফিটাসের থাইরয়েড গ্ল্যান্ডটাকে ধ্বংস করে দেয়, যার কারণে এটা ডেভেলপ করতে পারে
এছাড়া ফিটাল হাইপোপিটুইটারি হাইপোথাইরয়েডিজম, ফিটাসের থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট ঠিকমতো হয় নাই কোনো কারণে, যার কারণে পিটুইটারি থেকে টিএসএইচ না আসার কারণে থাইরয়েড হরমোন সিনথেসিস ঠিকমতো হচ্ছে না। এক্ষেত্রে জন্মের পরে তার ক্রেটিনিজমের ফিচারগুলো ডেভেলপ করবে। এখন ক্রেটিনিজমের সাথে ডুয়ারফিজমের পার্থক্যটা আমরা একটু দেখে নিই। আমরা এর আগে হাইপোথ্যালামিক এবং পিটুইটারি যে চ্যাপ্টারটা ছিল সেখানে ডুয়ারফিজম নিয়ে আলোচনা করেছি। তো ডুয়ারফিজম আর ক্রেটিনিজম অনেকটা দেখতে গেলে একই রকম দেখা যেতে পারে, কিন্তু তারপরেও আইডেন্টিফাই করা যায় কিছু ক্যারেক্টারিস্টিক ক্রাইটেরিয়া দিয়ে, সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। যেমন ডুয়ারফিজম কেন হচ্ছে, এখানে মেইনলি ডুয়ারফিজম বলতে আমরা ডুয়ারফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি যেটা, সেটাইকেই বুঝাচ্ছি। অ্যাকচুয়ালি ডুয়ারফিজম আমরা জানি 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্যান হাইপোপিটুইটারি ডুয়ার্ফ, সেটার মধ্যে কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সবগুলো হরমোন সিক্রেশন কমে যায়। হ্যাঁ, তো সেখানে কিন্তু তার হাইপোথাইরয়েডিজমের ফিচারও ডেভেলপ করবে, কারণ যেহেতু টিএসএইচ থাকে না। আরেকটা হচ্ছে ডুয়ারফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে গিয়েছিল লেভি-লোরেন-ড্রোফ, যেখানে গ্রোথ হরমোন ঠিকই থাকে কিন্তু তার যে অ্যাক্টিভ ফর্ম সোমাটোমেডিন সেইটা থাকে না। তো এটা সাধারণত অ্যাডাল্টে হয়, তাই এটা এখানে আলোচ্য বিষয় না। এবং প্যান হাইপোপিটুইটারি ডুয়ার্ফের সাথে ক্রেটিনিজমের আসলে অনেক মিল থাকে, সেজন্য এটার সাথে বেশি তেমন একটা পার্থক্য থাকে না। যেটার সাথে পার্থক্য থাকে সেটা হচ্ছে এই যে ডুয়ারফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, যেখানে অ্যান্টেরিয়র পিটুইটারি যে সোমাটোট্রপস শুধুমাত্র সেই সেলগুলো এফেক্টেড হয়, যার কারণে পিটুইটারি থেকে অন্যান্য যে হরমোনগুলো আছে টিএসএইচ, এফএসএইচ, এলএইচ, হ্যাঁ এগুলা সবই সিক্রেশন হতে থাকে, শুধু গ্রোথ হরমোনটাই ঠিকমতো সিক্রেশন হতে পারে না। তো সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা ক্রসটা এখানে বলা হয়েছে যে এখানে গ্রোথ হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, এখানে হরমোন শব্দটা বাদ পড়ে গেছে। তো এখানে গ্রোথ হরমোনের ডেফিসিয়েন্সি থাকে চাইল্ডহুডে। আর ক্রেটিনিজমটা কি আমরা আগেই পড়েছি, এখানে গ্রোথ হরমোনের কোনো ডেফিসিয়েন্সি নাই, সমস্যা হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম। হয় এটা ফিটাস অবস্থায় হতে পারে বা ইনফেন্সিতেও হতে পারে অথবা চাইল্ডহুডে হতে পারে। তাহলে এখানে যে হরমোনটা এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ হরমোন, আর এখানে যে হরমোনটা এফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। এবং শর্ট স্ট্রেচার দুটোতেই থাকবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মেন্টাল রিটার্ডেশন যেটা সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ক্রেটিনিজমেই থাকবে, কারণ হচ্ছে থাইরয়েড হরমোনটা ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি প্রয়োজন। কিন্তু যেহেতু ডুয়ারফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে টিএসএইচ সিক্রেশন নর্মাল থাকে, শুধু গ্রোথ হরমোন সিক্রেশনটাই কমে যায়, তাই তার শুধু ফিজিক্যাল যে গ্রোথ সেটাই হচ্ছে গিয়ে হ্যাম্পার্ড হবে, কিন্তু মেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা হ্যাম্পার্ড সাধারণত হয় না। এই জন্য তার মেন্টাল রিটার্ডেশনও অ্যাবসেন্ট থাকবে এবং তার ইন্টেলিজেন্সও নর্মাল থাকবে। কিন্তু ক্রেটিনিজমে ইন্টেলিজেন্স কমে যাবে, মেন্টাল রিটার্ডেশন থাকবে। এছাড়াও যদি আমরা বডি গ্রোথের ক্ষেত্রে দেখি, তাহলে গ্রোথ হরমোন যেহেতু আমাদের সফট টিস্যু গ্রোথ, স্কেলেটাল গ্রোথ দুটোর জন্যই প্রয়োজন, তাই গ্রোথ হরমোন সিক্রেশন কমে গেলে পরে দুটোর গ্রোথই কমবে, মানে স্কেলেটাল গ্রোথও কমবে, আবার হচ্ছে গিয়ে তোমার সফট টিস্যু গ্রোথ সেটাও কমবে। তাই এই যে গ্রোথ রিটার্ডেশনটা হবে এটা প্রপোর্শনেটলি রিটার্ডেশন হবে। কিন্তু থাইরয়েড হরমোন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে স্কেলেটাল গ্রোথের জন্য প্রয়োজন, তাই থাইরয়েড হরমোন সিক্রেশন কমে গেলে সফট টিস্যুর গ্রোথটা অত বেশি এফেক্টেড হয় না, কিন্তু হচ্ছে গিয়ে বডির যে স্কেলেটাল গ্রোথটা সেটা বেশি এফেক্টেড হয়, যার কারণে পট বেলিড অ্যাবডোমেন, তারপরে হচ্ছে গিয়ে প্রোট্রুডেড টাং এগুলা দেখা যায়। এইগুলাকে আমরা এই কারণে এই গ্রোথ রিটার্ডেশনটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট। এছাড়া হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ফাংশন, যেহেতু হচ্ছে গিয়ে ডুয়ারফিজমে এফএসএইচ, এলএইচ, টিএসএইচ সিক্রেশন নর্মাল আছে, ডুয়ারফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে, তাই তার রিপ্রোডাক্টিভ ফাংশনটা নর্মাল থাকবে। কিন্তু ক্রেটিনিজমে যেহেতু থাইরয়েড হরমোন সিক্রেশনটা কমে যাবে, তাই এই রিপ্রোডাক্টিভ ফাংশনটা এফেক্টেড হবে, কারণ থাইরয়েড হরমোনে আমরা ফাংশনে দেখেছি যে নর্মাল রিপ্রোডাক্টিভ ফাংশনের জন্য থাইরয়েড হরমোনের লেভেলটা নর্মাল থাকা প্রয়োজন। কারণ থাইরয়েড হরমোন না থাকলে রিপ্রোডাক্টিভ যে এপিথেলিয়াম আছে বা রিপ্রোডাক্টিভ টিস্যু আছে সেগুলোর মেটাবলিজম এফেক্টেড হবে। এছাড়া ব্রেইন ডেভেলপমেন্ট, যেটা আগেই বলেছি, ডুয়ারফিজম অনলি ডিউ টু গ্রোথ ডেফিসিয়েন্সিতে ব্রেইন ডেভেলপমেন্ট মোস্টলি নর্মালি হবে, কিন্তু কিছুটা হয়তো এফেক্টেড হবে, কারণ যেহেতু ব্রেইন টিস্যুর ডেভেলপমেন্টেও গ্রোথ হরমোনের ভূমিকা থাকে, কিন্তু বেশি ভূমিকা থাকে অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোনে, এবং এই কারণে দেখা যায় ব্রেইন ডেভেলপমেন্টটা বেশি এফেক্টেড হবে হচ্ছে গিয়ে ক্রেটিনিজমে। এখানে আমরা একটা ছবি দিয়ে কম্প্যারিজন করার চেষ্টা করেছি ক্রেটিন চাইল্ড এবং ডুয়ার্ফ চাইল্ডের মধ্যে।
দেখতে মোটামুটি একই রকম লাগে, কিন্তু তারপরেও যেমন এখানে মেন্টাল রিটার্ডেশন থাকবে, এখানে এটা থাকবে না। তারপরে এখানে লার্জ টাং থাকবে, এখানে এটা থাকবে না। এখানে সবগুলা সফট টিস্যুর গ্রোথ একটু বেশি বেশি হবে, কারণ হচ্ছে গিয়ে কম্পারেটিভলি স্কেলেটাল গ্রোথ অনেক কম হবে। লার্জ অ্যাবডোমেন এবং অ্যাবডোমিনাল যে স্কেলেটাল স্ট্রাকচারটা সেটা ভালো না হওয়ার কারণে আম্বেলিকাল হার্নিয়া হতে পারে, ঠিক আছে। আম্বেলিকাস দিয়ে ইন্টেস্টাইন বাইরে চলে আসতে পারে। এবার ডোয়ার্ফিজমের ফিচারগুলো এখানে দেখা যাচ্ছে। তাদের সাধারণত ওয়াইড ফিট, বোট লেগ, হোয়াইট হ্যান্ডস, শর্ট লিম্বস এগুলো থাকে, কিন্তু তার যে গ্রোথ রিটার্ডেশন এটা হচ্ছে গিয়ে কিন্তু মোটামুটি প্রপোর্শনেট গ্রোথ রিটার্ডেশন। সফট টিস্যু, স্কেলেটাল টিস্যু দুইটারই রিটার্ডেশন মোটামুটি প্রপোর্শনেট, কিন্তু এখানে যে গ্রোথ রিটার্ডেশন সেটা কিন্তু ডিসপ্রপোর্শনেট। এখন আমরা চলে আসি এই যে হাইপোথাইরয়েডিজম, সেটা যখন অ্যাডাল্টে হয় তখন সেটাকে কি বলে? তো এইটাকে বলা হয় মিক্সিডিমা। তো এইটা হচ্ছে কি, এটা সিনড্রোম রেজাল্টিং ফ্রম হাইপোথাইরয়েডিজম ইন অ্যাডাল্ট। তো সিনড্রোম মানে কি, অনেকগুলা সিমটমের সমষ্টিকে আমরা বলি সিনড্রোম। তো এটা বিভিন্ন কারণে হইতে পারে। একটা হইতে পারে প্রাইমারি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই সমস্যা, আরেকটা হতে পারে সেকেন্ডারি, যে এখানে তোমার থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে কিন্তু পিটুইটারির কোনো সমস্যা বা হাইপোথ্যালামাসের কোনো সমস্যার কারণে টিআরএইচ এবং টিএসএইচ না আসার কারণে থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 সিক্রেশন করতে পারছে না, সিনথেসিস করতে পারছে না। জন্মের সময় তার এগুলো নর্মালি ছিল, কিন্তু জন্মের পরে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কোনো একটা ডিজিজের কারণে, কোনো সমস্যার কারণে তার এই সমস্যাগুলো ডেভেলপ করেছে, হাইপোথাইরয়েডিজমটা ডেভেলপ করেছে। সেটাকে আমরা বলবো মিক্সিডিমা। এটা ক্লিনিক্যাল ফিচারগুলো কী কী হবে, যেমন ফেসটা হচ্ছে পাফি ইডিমাটাস হবে, ঠিক আছে। এটাকে বলা হয় মঙ্গলয়েড ফেস। এটা কেন হবে, কারণ এটা হচ্ছে গিয়ে একটা কারণ হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে থাইরয়েড হরমোন হচ্ছে গিয়ে ফ্যাটের যে স্টোরেজ ফর্ম, কোলেস্ট্রল, ফসফোলিপিড, ট্রাইসালগ্লিসারাইড এগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিডকে বাইরে বের করে এনে ফ্যাটি অ্যাসিডের ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়, যার কারণে ফ্যাট স্টোরটা কমে যায়। থাইরয়েড হরমোন যখন কমে যায় তখন বডিতে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে এবং সাথে সাথে ফ্যাটের স্টোরেজটাও বেড়ে যায়। এটা একটা কারণ। এছাড়া কিছু মিউকোপলিস্যাকারাইড এখানে হচ্ছে গিয়ে ডিপোজিশন হয় সফট টিস্যুতে, যেটাতে হচ্ছে ওয়াটার রিটেনশন হয়, তো যার কারণে ফেসটা এরকম হচ্ছে গিয়ে পাফি ইডিমাসার হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে গিয়ে যে হেয়ার হচ্ছে গিয়ে কোয়ার্স এবং স্পার্স হয়, কারণ হচ্ছে কি হেয়ারের গ্রোথগুলো ঠিকমতো হয় না, তাহলে কোয়ার্স এবং স্পার্স হেয়ার হয়। এবং স্কিনটা ড্রাই হয়ে যায়, ইয়েলোইশ হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে তোমার এই যে চর্বি ডিপোজিশন হয় স্কিনের নিচে, তাই ইয়েলোইশ হয়ে যায়। এবং ভয়েসটা হাস্কি হয়, স্লো হয়, এবং মেন্টাল গ্রোথ একটু কমে যাবে, কারণ সেরেব্রেশনের জন্য নর্মাল মেন্টাল প্রসেসের জন্য আমরা দেখেছি কি যে থাইরয়েড হরমোন হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের ট্রান্সপোর্ট বাড়িয়ে দেয়। তো সোডিয়াম পটাশিয়ামের ট্রান্সপোর্ট যদি নর্মালি না হয় তাহলে অ্যাকশন পটেনশিয়াল নর্মালি হয় না, যার কারণে আমাদের যে নার্ভের মধ্যে যে অ্যাকশন পটেনশিয়াল বা নার্ভ ইম্পালস, যেটা আমাদের সেরেব্রেশনের জন্য বা মেন্টাল প্রসেসগুলোর জন্য প্রয়োজন, সেইটা কিন্তু কমে যায়, যার কারণে মেন্টাল গ্রোথ কম হয়। এবং আসলে এটা গ্রোথ তো আর না, কারণ সে তো অলরেডি বড় হয়েই গেছে, তাই মেন্টাল প্রসেসটা অনেক বেশি স্লো হয়ে যাবে। হ্যাঁ, তার চিন্তা ভাবনা করতে অনেক বেশি সময় লাগবে। এছাড়া মেমোরিও অনেক পুয়ার হয়ে যাবে। এবং এটা যদি খুব সিভিয়ার হয়ে যায় এবং চিকিৎসা না করা হয় তখন অনেক সিভিয়ার মেন্টাল সিমটম দেখা দিতে পারে, যেটাকে বলা হয় মিক্সিডিমা ম্যাডনেস। এবং অবভিয়াসলি প্লাজমা কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে এবং মেটাবলিক রেটটা অনেক বেশি কমে যাবে, প্রায় 40% মতো কমে যাবে, কারণ থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজমের জন্য প্রয়োজন, এটা না থাকলে মেটাবলিজম কমে যাবে। এখন আমরা এই মিক্সিডিমা আর ক্রিটিনিজমের মধ্যে একটা পার্থক্য দেখি। আমরা আগেই বলেছি যে অ্যাডাল্টে যখন হাইপোথাইরয়েডিজম হয় এটাকে আমরা মিক্সিডিমা বলছি, আর বাচ্চাদের ক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে ক্রিটিনিজম। এবং বডির যে গ্রোথ সেটার ফেইলার তো আর মিক্সিডিমাতে হবে না, কারণ সে অলরেডি অ্যাডাল্ট হয়েই গেছে, তার বডি গ্রোথ আর কোনোভাবে এফেক্টেড হবে না, কিন্তু ক্রিটিনিজমে হবে। মেন্টাল রিটার্ডেশন সাধারণত মিক্সিডিমাতে তেমন খুব একটা মেন্টাল রিটার্ডেশন পাওয়া যায় না, কারণ তার ব্রেইনের ডেভেলপমেন্টও অলরেডি হয়ে গেছে। কিন্তু ক্রিটিনিজমে এটা অবশ্যই থাকবে, কারণ বাচ্চাকালেই তার থাইরয়েড হরমোনটা এফেক্টেড হয়েছে। সিভিয়ার মেন্টাল সিমটম এটা হচ্ছে কি মিক্সিডিমাতে পাওয়া যেতে পারে, যেটাকে মিক্সিডিমা ম্যাডনেস বলে, কিন্তু এটা সাধারণত ক্রিটিনিজমে পাওয়া যায় না। এছাড়া হচ্ছে কি ভয়েস, এটা মিক্সিডিমাতে স্লো এবং হাস্কি হয়, এবং হচ্ছে ক্রিটিনিজমে এটা হচ্ছে গিয়ে নর্মালি থাকে।
এবং ফেস পাফি থাকে, এডিমাটাস থাকে, মঙ্গলয়েড ফেস যেটাকে বলা হয়, এটা হচ্ছে মিক্সড এডিমাতে পাওয়া যায়। কিন্তু ক্রেটিনিজমের ক্ষেত্রে ইডিওটিক ফেস পাওয়া যায়। ইডিওটিক ফেস কেন? কারণ যে বললাম যে সে যেহেতু এখনও বেবি অবস্থায় আছে, তার বডি গ্রোথটা বিশেষ করে স্কেলেটাল গ্রোথটা এফেক্টেড হয়, তাই কারণে তার হচ্ছে গিয়ে ম্যান্ডিবল বা এরকম যে চোয়ালের যে বোনসগুলি আছে সেগুলোর ডেভেলপমেন্ট ঠিক মতো না হওয়ার কারণে টাংটা বাইরে প্রোট্রুড করে। কিন্তু মিক্সড এডিমাতে এটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ তার এই টিস্যুগুলো অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো এখানে আরেকটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করা হয় যে একটা ডিজিজের নাম বলো যেটা হচ্ছে কি টেলিফোনে ডায়াগনোসিস করা যায়, তো সেটা কি হবে? অবভিয়াসলি মিক্সড এডিমা। কারণ হচ্ছে কি মিক্সড এডিমাতে ভয়েসটা স্লো এবং হাস্কি থাকে, একটা ক্যারেক্টারিস্টিক ভয়েস পাওয়া যায়। ঠিক আছে, এটা হয় কারণ হচ্ছে গিয়ে লেরিংসটা এখানে এফেক্টেড হয়, কারণ মিউকোপলিস্যাকারাইড ডিপোজিশন হতে পারে, কোলেস্টেরল ডিপোজিশন হতে পারে। এই কারণে লেরিংসটা যেটা আমাদের মানে ভয়েসের জন্য প্রয়োজন বা ভোকাল কর্ড যেটা, এইগুলো হচ্ছে কি এখানে এফেক্টেড হয়, এই জন্য ভয়েসটা স্লো এবং হাস্কি হয় মিক্সড এডিমাতে। এখন আমরা চলে আসি, যদি উল্টো ঘটনা ঘটে, যদি থাইরয়েড হরমোনের সিক্রেশন কোনো কারণে বেড়ে যায়, এটাকে আমরা বলি কি হাইপারথাইরয়েডিজম। তা হাইপারথাইরয়েডিজম এটা কি? এটা ক্লিনিক্যাল কন্ডিশন রিজাল্টিং ফ্রম হাইপার সেক্রেশন অফ থাইরয়েড হরমোন বাই থাইরয়েড গ্ল্যান্ড। আর থাইরোটক্সিকোসিসটা কি? ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন রিজাল্টিং ফ্রম এনি কন্ডিশন লিডিং টু হাই থাইরয়েড হরমোন অ্যাকশন ইন টিস্যুস। এইখানে কিন্তু একটা পার্থক্য চলে আসছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে যে কন্ডিশনটা হবে সেটাকে বলা হবে হাইপার থাইরয়েডিজম। কিন্তু অন্য যে কোনো কারণে থাইরয়েড হরমোনের ফাংশন যদি কোনো কারণে বডিতে বেড়ে যায়, তাহলে সেটাকে বলা হবে থাইরোটক্সিকোসিস। অ্যাকচুয়ালি আমরা ক্লিনিক্যালি এটাকে ডায়াগনোসিস করি, যেখানে আই সাইন পাওয়া যায় সেটাকে সাধারণত থাইরোটক্সিকোসিস বলা হয়। তারপরেও এটা আসলে ইউনিভার্সাল না, কারণ আই সাইন অনেক সময় থাইরোটক্সিকোসিস না হলেও পাওয়া যেতে পারে। এছাড়া আরেকটা কন্ডিশন, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, এটাকে বলা হয় থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরয়েড স্টর্ম। এটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং অ্যাকুইড র্যাপিড কলাপস অফ হোমিওস্টেসিস ডেভেলপিং এজ এ রেজাল্ট অফ আনডায়াগনোসড or inadequately treated thyrotoxicosis and include altered mental status that may result in coma, cardiac and multi-organ failure, shock and death. এটা হইতে পারে হচ্ছে গিয়ে কোনো একটা ইমার্জেন্সি কন্ডিশনে, যেমন দেখা গেল যে হাইপারথাইরয়েড একটা পেশেন্ট, তাকে হচ্ছে গিয়ে সার্জারি করা লাগতো, কারণ তার একটা বিশাল বড় গয়টার আছে। সার্জারি করার সময় অবশ্যই আগে পেশেন্টকে হচ্ছে হাইপার থেকে ইউথাইরয়েড স্টেটে নিয়ে তাকে সার্জারি করতে হয়। কিন্তু কোনো কারণে যদি এই কাজটা না করে, ইউথাইরয়েড মানে তার থাইরয়েড হরমোন ফাংশনটা নর্মাল আছে বডিতে, হাইপার মানে বেশি, ইউ মানে নর্মাল, হাইপো মানে কম। তো এটা না করেই যদি কোনো কারণে তার সার্জারি করা হয়, তাহলে দেখা যাইতে পারে যে সার্জারির সময় বা পরে এরকম থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরয়েড স্টর্ম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এবং বা হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের অনেক সময় অন্য কোনো ডিজিজ হইলো, খুব বেশি জ্বর বা কোনো একটা ইনফেকশন হইলো, হ্যাঁ, এই ক্ষেত্রেও অনেক সময় এরকম থাইরয়েড স্টর্ম দেখা দিতে পারে। এখন আমরা আসি হাইপারথাইরয়েডিজমের কজে। একটা হতে পারে যে থাইরয়েড হরমোনের নিজস্ব কোনো সমস্যা, থাইরয়েড ওভার অ্যাক্টিভিটির কারণে, যেমন গ্রেভস ডিজিজ, সলিটারি টক্সিক অ্যাডেনোমা, টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, আর্লি স্টেজ অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস, TSH সিক্রেটিং পিটুইটারি টিউমার, মিউটেশন কজিং কনস্টিটিউটিভ অ্যাক্টিভেশন অফ TSH রিসেপ্টর অ্যান্ড আদার রেয়ার কজেস। আরেকটা হতে পারে যে থাইরয়েড হরমোনের সমস্যা না, এখানে অন্য জায়গা থেকে কোনো একটা কারণে স্টিমুলেশন আসার কারণে থাইরয়েড সিক্রেশনটা বেড়ে গেছে, এটাকে আমরা বলবো এক্সট্রা থাইরয়েড। যেমন অ্যাডমিনিস্ট্রেশন অফ T3T4 ফিক্সিয়াস অর আয়াট্রোজেনিক হাইপারথাইরয়েডিজম, বাইরে থেকে কাউকে অনেক বেশি T3T4 দিয়ে দেওয়া হয়েছে, রোগীর হাইপোথাইরয়েডিজম ছিল, তার হাইপোথাইরয়েডিজম সবার তো আর একরকম হয় না, তো দেখা গেল তাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে গিয়ে অনেক বেশি থাইরয়েড রিপ্লেসমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, তো সে হাইপো থেকে ইউ হয়ে যাওয়ার বদলে হাইপারথাইরয়েডিজমে চলে গেছে। অথবা ইকটোপিক থাইরয়েড টিস্যু, থাইরয়েড গ্ল্যান্ডের যে টিস্যু সেটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে না থেকে যদি বডির অন্য কোথাও চলে আসে, সেটাকে বলা হয় ইকটোপিক থাইরয়েড টিস্যু। ঠিক আছে, অ্যাবনর্মাল পজিশনে যদি চলে যায়, তাহলে সেখান থেকেও থাইরয়েড সিক্রেশন হবে। তো থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল থাকলেও তখন দেখা যাবে যে রোগীর হাইপারথাইরয়েডিজমের ফিচার ডেভেলপ করেছে। তো এখন আমরা চলে আসি গয়টার বা গলগণ্ড যেটাকে বলে, আগে যেটা অনেক বেশি দেখা যেত, এটা মানে কি? এটা হচ্ছে গিয়ে
যে এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, এটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে এন্ডেমিক গয়টার। এন্ডেমিক মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন একটা রোগ প্রায় সময়ই হয়ে থাকে, এটাকে বলা হয় এন্ডেমিক। তারপর হচ্ছে ইডিওপ্যাথিক নন টক্সিক কলয়েড গয়টার অথবা টক্সিক মাল্টিনোডিউলার গয়টার। এখানে আমরা এন্ডেমিক গয়টারটা দেখতে পাচ্ছি। এটা সাধারণত আমরা বলেছি আগে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে, যেমন দেখা যাচ্ছে যারা সুইস আল্পস বা আন্দিজ, হ্যাঁ, বা গ্রেট লেক রিজিয়ন অফ ইউএস, এগুলোতে যারা থাকে, অথবা বাংলাদেশের যে উত্তরবঙ্গের যে কিছু জায়গা আছে, যেমন উত্তরবঙ্গে গাইবান্ধা, তারপর হচ্ছে রংপুর, হ্যাঁ, এই ধরনের কিছু জায়গাতে নীলফামারী, এইগুলোর মাটির মধ্যেই আয়োডিন কম থাকে, যার কারণে ওই মাটির মধ্যে যে গাছপালা জন্মায় বা যা কিছুই জন্মায় সব কিছুর মধ্যে আয়োডিনটা অনেক কম থাকে, যার কারণে তাদের ফুডের মধ্যেই আয়োডিন কম থাকে। এই কারণে বাইরে থেকে যদি তাদের আয়োডিন না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা আয়োডিন ডেফিশিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে পরবর্তীতে ঠিক করা হলো যে খাবারের লবণের মধ্যে আয়োডিন মিশিয়ে দেওয়া হবে এবং আয়োডাইজড সল্টের প্রচলন হলো। এর আগে পর্যন্ত কিন্তু অনেক বেশি গলগণ্ড রোগী দেখা যেত। তো এটার কজ কি? তাহলে এটার কজ হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। এটার মেকানিজম কিভাবে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে, এটা হচ্ছে যখন আয়োডিন কম থাকবে ডায়েটে, স্বাভাবিকভাবেই থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যাবে। থাইরয়েড হরমোন সিক্রেশন যখন কমে যাবে, তখন নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচ সিক্রেশন ফ্রম এন্টেরিয়র পিটুইটারি বেড়ে যাবে। এখন টিএসএইচ বেশি বেশি আসতেছে, থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি বেশি স্টিমুলেশন দিচ্ছে এবং সেখানে বেশি বেশি থাইরোগ্লোবিউলিন কলয়েড তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেইটা হচ্ছে গিয়ে ফাঁকা, এটার ভিতরে থাইরয়েড হরমোন নাই, শুধুমাত্র টাইরোসিন আছে, থাইরয়েড হরমোন তৈরি হতে পারছে না। কারণ থাইরয়েড হরমোন তৈরি হওয়ার জন্য এই থাইরোগ্লোবিউলিনের অর্গানিফিকেশন বা আয়োডিনেশন হওয়া প্রয়োজন, সেই আয়োডিনই নাই। তো যার কারণে বেশি বেশি থাইরোগ্লোবিউলিন তৈরি হয়ে এটা হচ্ছে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে জমা হয়ে এটাকে ফুলিয়ে ফেলছে, কিন্তু ওইদিকে আবার তার ঠিকই হাইপোথাইরয়েডিজম থেকে যাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এদের আয়োডিনেশন বা অর্গানিফিকেশন হয়ে থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না বিকজ অফ আয়োডিন ডেফিসিয়েন্সি। তো এটা আমার ট্রিটমেন্ট হবে, প্রথম ট্রিটমেন্টে হচ্ছে আয়োডিন রিপ্লেসমেন্ট দিতে হবে এবং বেশি বড় হয়ে গেলে এটা সার্জারি করতে হবে। এছাড়াও অন্যান্য যে সিমটম থাকবে, সেই সিমটমগুলোর চিকিৎসা করতে হবে, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। আরেকটা আছে ইডিওপ্যাথিক নন টক্সিক কলয়েড গয়টার। এটা হচ্ছে গিয়ে দেখা গেল যে এমন একটা পেশেন্ট যাদের ডায়েটারি কোনো আয়োডিন ডেফিসিয়েন্সি নাই, তারপরেও তার গলগণ্ড, এটাও হতে পারে। তো এটা কিভাবে হয়? যাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ডের মাইল্ড ইনফ্লামেশন থাকে। ঠিক আছে, তো ইনফ্লামেশনের কারণে প্রথম দিকে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ করার ক্ষমতা একটু কমে যায়। ঠিক আছে, যার কারণে হচ্ছে গিয়ে থাইরয়েড সিক্রেশনটা কমে যায় এবং হাইপোথাইরয়েডিজম মাইল্ডলি ডেভেলপ করে। এবং যখন এই থাইরয়েড হরমোন কনসেন্ট্রেশন ব্লাডে কমে যায়, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে টিএসএইচ সিক্রেশনটা বেড়ে যায় আগের মতো, যেটা আমরা এন্ডেমিক গয়টারে দেখলাম। সেই টিএসএইচ এর বেশি বেশি স্টিমুলেশনের কারণে থাইরয়েড গ্ল্যান্ডের যেই জায়গাতে ইনফ্লামেশন নাই, সেই জায়গাগুলো দেখা যায় প্রোগ্রেসিভ গ্রোথ হতে থাকে, কারণ হচ্ছে থাইরোগ্লোবিউলিন বেশি বেশি তৈরি হয় এবং হয়ে হয়ে এই জায়গাগুলো ফুলে যায়। তো যার কারণে হচ্ছে গিয়ে এই যে গয়টারটা সেটা ডেভেলপ করে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো কোনো মানুষের ক্ষেত্রে থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের যে স্টেপসগুলো, সেগুলোর মধ্যে কোনো একটা জেনেটিক বা অন্য কোনো কারণে সমস্যা আছে। যেমন তার আয়োডাইড ট্র্যাপিং ঠিকমতো হয় না, আয়োডিন খাচ্ছে ঠিকই, কিন্তু তার ওই যে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার, যেটার মাধ্যমে আয়োডাইডকে ট্র্যাপ করবে ফলিকুলার সেলে, ওই সিম্পোর্টারটা ঠিকমতো কাজ করতে পারে না, অথবা তার কাপলিং রিয়াকশন ঠিকমতো হয় না, অথবা তার পারঅক্সিডেজ এনজাইম নাই যেটা কাপলিং রিয়াকশনের জন্য প্রয়োজন, আবার হচ্ছে অক্সিডেশন অফ আয়োডাইড আয়নের জন্য প্রয়োজন, অথবা তার ডি আয়োডিনেজ এনজাইমটা ডেফিসিয়েন্ট, যেটা দিয়ে থাইরয়েড হরমোনের যে আয়োডিনের রিসাইক্লিংয়ের জন্য যেটা প্রয়োজন, আমরা আগে পড়েছি আগের লেকচারে। তো এইগুলো না থাকলেও তখন দেখা যেতে পারে যে থাইরয়েড হরমোন সিনথেসিস ঠিকমতো হবে না, যার কারণে টিএসএইচ সিক্রেশন বেড়ে যাবে, টিএসএইচ বেশি বেশি থাইরোগ্লোবিউলিন তৈরি করে গ্ল্যান্ডটাকে ফুলিয়ে দিবে। এছাড়া কিছু কিছু খাবার, এগুলোকে গয়ট্রোজেনিক সাবস্টেন্স বলে, যেমন ক্যাবেজ, এগুলোর মধ্যে কিছু গয়ট্রোজেনিক সাবস্টেন্স থাকে যেগুলো অ্যান্টিথাইরয়েড ড্রাগ লাইক প্রপার্টি থাকে। ঠিক আছে, তো এটার ট্রিটমেন্ট কি? সার্জারি করে এই যে গ্ল্যান্ড মানে যে পোর্শনটা সেটাকে ফেলে দিতে হবে, টোটাল বা পার্শিয়াল থাইরয়েডেক্টমি।
এখন আমরা চলে আসি হাইপারথাইরয়েডিজমের যে এটা অনেক কমন একটা কজ, সেটাকে বলা হয় গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজটা কি? এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। এটা কি হয়? এখানে হচ্ছে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের যে সিনথেসিস হওয়ার জন্য যে হরমোনটা এন্ট্রোপিটিউটারি থেকে আসে অর্থাৎ টিএসএইচ, সেই টিএসএইচ যে রিসেপ্টরের সাথে গিয়ে কাজ করবে, সেই রিসেপ্টরের এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডিগুলো গিয়ে টিএসএইচের বদলে টিএসএইচের রিসেপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকে। কিন্তু দেখা যায় যে এই অ্যান্টিবডি যেহেতু স্বাভাবিক কোনো সাবস্টেন্স না আমাদের বডি, তারা দেখা যায় টিএসএইচ যতটুকু তার রিসেপ্টরের সাথে স্টিমুলেশন দিত, এই অ্যান্টিবডিগুলো ওই রকম স্টিমুলেশন দেয় না, বরঞ্চ দেখা যায় যে স্বাভাবিকের চাইতে অনেক বেশি স্টিমুলেশন দিচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। যার কারণে হচ্ছে গিয়ে এই যে থাইরোগ্লোবুলিন সিক্রেশন তৈরি বেশি বেশি হচ্ছে, কিন্তু থাইরয়েড মানে এখানে গয়টার হচ্ছে, এবং দেখা যাবে যে এখানে থাইরয়েড হরমোনের সিক্রেশনও বেশি বেশি হচ্ছে, কারণ তার তো আর আয়োডিনের ডেফিসিয়েন্সি নেই, বা থাইরয়েড হরমোন সিনথেসিসের যে স্টেপসগুলো সেগুলোর মধ্যেও তার কোনো সমস্যা নেই। তাই এখানে দুটোই হবে, অর্থাৎ এখানে হাইপার থাইরয়েডিজম হবে। ঠিক আছে, তো এইখানে এই ফিচারগুলো দেখানো হচ্ছে যে এখানে গয়টার থাকতে পারে, এই যেমন গয়টার এক্সোপথ্যালমাস মানে হচ্ছে কি প্রোট্রুশন অফ আইবল। ঠিক আছে, লিড লেগ মানে হচ্ছে গিয়ে উপরের যে আপার আইলিডটা, সেটা হচ্ছে গিয়ে চোখটা বাইরে বেরোয় আসে, কিন্তু চোখের যে পাতাটা সেটা পিছনে পড়ে থাকে, এটাকে বলা হয় লিড লেগ, লিড রিট্রাকশন। ঠিক আছে, এই লিড লেগটারই আরেকটা ফর্ম হচ্ছে লিড রিট্রাকশন, মানে এটা পিছনে পড়ে আছে কিন্তু চোখটা বাইরে বেরোয় আসছে, এটাকে বলা হয় লিড রিট্রাকশন। এটাকে আবার ঘুরে ফিরে অনেকভাবে বলা হয়েছে রিট্রাকশন অফ আপার আইলিড। এছাড়াও পেপিলোইডিমা হতে পারে, অপটিক ডিস্ক ফুলে যেতে পারে, যেহেতু তার চোখটা হচ্ছে চোখের পাতাকে ক্রস করে বাইরে চলে আসে, তাই যখন সে ঘুমায় বা কোনো কারণে চোখ বন্ধ করতে চায়, তখন চোখ পুরোপুরি বন্ধ কিন্তু করতে পারবে না। ঠিক আছে, চোখ বন্ধ করতে না পারলে কী হয়? আমরা নর্মালি শুধু যে ঘুমানোর সময় চোখ বন্ধ করি তা না, আমাদের চোখে যখন কোনো ধুলো ময়লা কিছু পড়ে তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে ফেলি। তো এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, বা ঘুমানোর সময়ও যে আমরা চোখ বন্ধ করি এটাও আমাদের চোখের একটা প্রোটেক্টিভ মেকানিজম, কারণ ঘুমানোর সময় যদি চোখে কিছু পড়ে আমরা তো ঘুমে থাকবো, টের পাবো না। তাই চোখটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, চোখের কর্নিয়া বা ভিতরে যে সফট স্ট্রাকচারগুলোকে, সেই জন্য আমাদের লিড দিয়ে আমরা এটাকে বন্ধ করে রাখি। কিন্তু এই ধরনের পার্সনদের যাদের হচ্ছে গিয়ে আইবলটা বাইরের দিকে প্রোট্রুশন হয়ে চলে আসছে, তার লিড দিয়ে সে এটাকে ক্লোজ করতে পারছে না, তাদের দেখা যাবে চোখটা সবসময় পার্শিয়ালি ওপেন অবস্থায় থাকে, এবং সেখানে বিভিন্ন ধরনের ধুলা টুলা পড়তে পারে, এবং এই ধরনের ইনজুরির কারণে একসময় গিয়ে এখানে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় কর্নিয়াল আলসারেশন। এছাড়া হচ্ছে গিয়ে ভিটিলিগো থাকতে পারে, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজগুলো দেখা যায় একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। ভিটিলিগো যেটাকে আমরা সেতি বলে জানি, যে চামড়ার জায়গায় জায়গায় সাদা হয়ে যায়, যেখানে হচ্ছে মেলানিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং হচ্ছে ডিপ্লোপিয়া ডাবল ভিশন থাকতে পারে, লস অফ ভিজুয়াল একুইটি থাকতে পারে, কারণ হচ্ছে গিয়ে ওই যে পেপিলোইডিমা যদি হয় অপটিক ডিস্কের মধ্যে সমস্যা হবে। এছাড়া পিটিবিয়াল মিক্সিডিমা থাকতে পারে, যে হচ্ছে পিটিবিয়াল মিক্সিডিমা মানে হচ্ছে একটা ইডিমা আর কি, সেখানে তার হচ্ছে গিয়ে যে ফ্লুইড রিটেনশনের কারণে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড একুমুলেশন হতে পারে, যার কারণে হচ্ছে গিয়ে ইডিমা ডেভেলপ করতে পারে। এবং ডিজিটাল ক্লাবিং থাকতে পারে, নখের মধ্যে একটা স্পেশাল ফিচার পাওয়া যায়, নখগুলো হচ্ছে স্পুন শেপড হয়ে যায়, এটাকে বলা হয় ডিজিটাল ক্লাবিং। এইখানে হচ্ছে গিয়ে গ্রেভস ডিজিজ আর হচ্ছে গিয়ে নর্মাল হাইপারথাইরয়েডিজমের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। তা আমি আগেই বলেছিলাম যে সবগুলা গ্রেভস ডিজিজই হচ্ছে হাইপারথাইরয়েডিজম, কিন্তু সব হাইপারথাইরয়েডিজম গ্রেভস ডিজিজ কিন্তু না। ঠিক আছে, গ্রেভস ডিজিজটা হচ্ছে একদম ইটস এ ফর্ম অফ থাইরয়েড টক্সিকোসিস। তো আমরা একটু দেখি যে এটা কি, যে এটার কজটা কিন্তু অটো ইমিউন কজ, কিন্তু এখানে কিন্তু অটো ইমিউন হইতে হবে এরকম কোনো কথা নেই, অন্য কারণেও হাইপারথাইরয়েডিজম হতে পারে। এছাড়াও আইয়ে দেখা যায় যে গ্রেভস ডিজিজের মধ্যে আইয়ে অনেক ধরনের ফিচার পাওয়া যায়, ইনফিল্ট্রেটিভ অপথ্যালমোপ্যাথি, আমরা অনেক ধরনের ফিচার দেখেছি,
প্যাপিলোইডিমা হতে পারে, ডাবল ভিশন হতে পারে, ডিপ্লোপিয়া হতে পারে, অনেক কিছু হতে পারে। এইখানে হাইপারথাইরয়েডিজমে সব পেশেন্টদের মধ্যে কিন্তু এক্সোপথালমাস থাকে না, কিছু কিছু পেশেন্টের থাকতে পারে, কিছু কিছু পেশেন্টের নাও থাকতে পারে। ডার্মোপ্যাথি যেমন ভিটিলিগো, এই সমস্যাগুলো গ্রেভস ডিজিজে পাওয়া যায়, কারণ অটোইমিউন ডিজিজ যেগুলো, এইগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। ঠিক আছে, তো ভিটিলিগো একটা অটোইমিউন ডিজিজ। তো গ্রেভস ডিজিজে দেখা যেতে পারে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডির সাথে সাথে এই মেলানিনের এগেনস্টেও অ্যান্টিবডি পাওয়া যেতে পারে, এবং হচ্ছে কি ডার্মোপ্যাথি থাকে, কিন্তু অন্যান্য হাইপারথাইরয়েডিজমে কিন্তু এগুলো থাকে না। কজ যেমন হচ্ছে অটোইমিউন অ্যান্টিবডি, এটা আমরা আগেই পড়েছি, যেটা টিএসএইচ রিসেপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকে। আর এটার কজ বিভিন্ন হতে পারে, এটা অটোইমিউনও হতে পারে, থাইরয়েড ক্যান্সারও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, হ্যাঁ, বা নোডিউলস অফ থাইরয়েডও হতে পারে। টিএসএইচ লেভেলটা গ্রেভস ডিজিজে সবসময় হচ্ছে গিয়ে কম থাকবে। ঠিক আছে, আর হাইপারথাইরয়েডিজমে টিএসএইচ লেভেলটা সবসময় কম নাও থাকতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে এটা যদি হচ্ছে গিয়ে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম হয়, তাহলে কিন্তু টিএসএইচ লেভেলও বেশি থাকবে। যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা নাই, কিন্তু পিটুইটারি থেকে কোনো কারণে অতিরিক্ত পরিমাণ টিএসএইচ সিক্রেশন হচ্ছে, যার কারণে থাইরয়েড হরমোন সিনথেসিস বেড়ে গিয়ে হাইপারথাইরয়েডিজম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টিএসএইচ লেভেলটা বেশি থাকবে। এছাড়া কমপ্লিকেশন, যে টিবিয়াল মিক্সিডিমা, কার্ডিওভাস্কুলার প্রবলেম, থাইরয়েড স্ট্রম, এইগুলো হতে পারে। এই কমপ্লিকেশন মোটামুটি দুটোরই সমান। এখন আমরা এট এ গ্ল্যান্স হাইপার আর হাইপোথাইরয়েডিজমের মধ্যে পার্থক্যটা একটু দেখে নিই। যে হাইপারথাইরয়েডিজমে স্বাভাবিকভাবে ওয়েট লস হবে, কারণ থাইরয়েড হরমোন যেহেতু একটা ক্যাটাবলিক হরমোন, এটা যদি পরিমাণ বেড়ে যায়, মেটাবলিজম বেশি ক্যাটাবলিজম বেশি হবে, যার কারণে ওয়েট লস হবে। আবার যদি কমে যায় তাহলে ওয়েট গেইন হবে, কারণ হচ্ছে কি ক্যাটাবলিজম কমে যাবে। ঠিক আছে, শক্তি খরচ হবে না, যার কারণে হচ্ছে কি ওয়েট গেইন হবে। তারপর হচ্ছে যেহেতু এখানে মেটাবলিজম বেশি হয়ে এগুলো শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তার অ্যাপাটাইট বেড়ে যাবে। আর হাইপোথাইরয়েডিজমে দেখা যাবে যেহেতু যেটুকু খায় সেটুকুরই মেটাবলিজম ঠিকমতো হয় না, যার কারণে তার অ্যাপাটাইট কমে যায়। এছাড়া হচ্ছে কি যেহেতু মেটাবলিজম বেড়ে যায় এবং মেটাবলিজম হলে যে তাপ উৎপন্ন হয়, তাই এদের শরীরে স্বাভাবিকভাবে তাপের পরিমাণ বেশি থাকবে, এবং এই ধরনের হাইপারথাইরয়েড পেশেন্টের দেখা যায় হিট ইনটলারেন্স থাকে, অনেক কম ঠান্ডা এনভায়রনমেন্টেও তারা দেখা যায় অনেক বেশি গরম লাগতে থাকে। ঠিক আছে, এবং হাইপোথাইরয়েডিজমে উল্টোটা হবে, যেহেতু মেটাবলিজম কমে যায়, হিট প্রোডাকশনের রেট কমে যায়, যার কারণে তাদের শরীরটা এমনিতেই ঠান্ডা হয়ে থাকে এবং তাদের কোল্ড ইনটলারেন্স হয়, অনেক গরমের মধ্যেও তাদের ঠান্ডা লাগতে পারে। তারপরে হচ্ছে গিয়ে হাইপারথাইরয়েডিজমে যেহেতু হচ্ছে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ড আমরা আগেই দেখেছি হার্ট রেট, এটার ইনোট্রপিক অ্যাকশন আছে, বিটা রিসেপ্টরকে স্টিমুলেশন দেয় হার্টের, এবং হার্ট রেট বাড়িয়ে দেয়। তো এটা যদি বেড়ে যায় তাহলে ট্যাকিকার্ডিয়া হবে, পালপিটেশন হবে, মানে নিজের হার্টবিট যদি নিজেই বোঝা যায়, এটাকে বলে পালপিটেশন। এছাড়া অনেক সময় খুব বেশি হলে এটা এরিথমিয়াও হতে পারে, মানে হার্টের যে নর্মালি যে পালসগুলোর মধ্যে যেটা রিদমিক পালসেশন থাকে, এই রিদমটা নষ্ট হয়ে যাবে, এট্রিয়াল ফিব্রিলেশন দেখা দিতে পারে। এবং হাইপো হয়ে গেলে উল্টো হবে, হার্টের যে হার্ট রেট এগুলো হচ্ছে কি কমে যাবে, যার কারণে ব্রেডিকার্ডিয়া দেখা যাবে। এছাড়া থাইরয়েড হরমোন যেহেতু পেরিস্টালসিস বাড়িয়ে দেয়, যেহেতু সে ডাইজেস্টিভ জুস সিক্রেশন পেরিস্টালসিস বাড়িয়ে দেয়, কারণ মেটাবলিজম বাড়িয়ে দেয়, এই কারণে থাইরয়েড হরমোনের লেভেল বেড়ে গেলে ডায়রিয়া হবে, আর যদি কমে যায় তাহলে উল্টোটা হবে, কনস্টিপেশন হবে। এছাড়া থাইরয়েড হরমোন যেহেতু সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টের জন্য প্রয়োজন, সেরেব্রেশনের জন্য প্রয়োজন, নর্মাল অ্যাকশন পোটেনশিয়ালের জন্য প্রয়োজন, অর্থাৎ নর্মাল মেন্টাল প্রসেসের জন্য প্রয়োজন, এটা যদি বেড়ে যায় তাহলে এই প্রসেসগুলোই বেশি হবে, যার কারণে হচ্ছে কি উল্টাপাল্টা কাজ করা শুরু করবে ব্রেইন, যেমন অ্যাংজাইটি, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, ইনসমনিয়া, ট্রেমর, এগুলো হচ্ছে কি ডেভেলপ হবে, কারণ হচ্ছে কি নর্মালের যেটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে ব্রেইন। এবং যদি কমে যায় তাহলে উল্টোটা হবে, অ্যাকশন পোটেনশিয়াল কম হবে, সেরেব্রেশন কম হবে, মেন্টাল প্রসেসগুলো স্লো হয়ে যাবে। তাই হচ্ছে তার সারাদিনই একটা ক্লান্ত ভাব থাকবে, ফ্যাটিক, ডিপ্রেশন, ইম্পেয়ার মেমোরি, ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন বা মেন্টাল ফগ যেটাকে বলে। এছাড়া হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন বেড়ে গেলে হেয়ার এবং নেল গ্রোথ বেড়ে যেতে পারে, এবং সোয়েটিং বেশি হবে, স্বাভাবিকভাবে হিট প্রোডাকশন বেশি হলে বডি থেকে হিটকে ডিসেমিনেট করার জন্য সোয়েটিংও বেশি হবে। এদের হাত পা দেখা যাবে একদম ঠান্ডা হয়ে আছে সোয়েটিংয়ের কারণে। ঠিক আছে, এবং হচ্ছে হাইপোথাইরয়েডিজমে হেয়ার লস হয়, কোয়ার্স এবং স্পার্স হেয়ার হয়, এবং হচ্ছে নেইলও ভেঙে যেতে পারে বা থিন হয়ে যায়, এবং স্কিনটা ড্রাই হয়ে যায়।
তাহলে এই ছিল আমাদের আজকের পড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ।